এই যে আমাদের জামাকাপড়ে এত সুন্দর উজ্জ্বল রং, কখনো কি মনে হয় না এগুলো কিভাবে কাপড়ের সাথে এমনভাবে লেগে থাকে? মানে যতই ধোয়া হোক বা রোদে শুকানো হোক, রংটা কিন্তু সহজে ফিকে হয় না। এর পেছনের গল্পটা সত্যি বলতে দারুণ মজার। পুরোটাই বলতে পারেন রসায়নের এক জাদু। চলুন আজ আমরা সেই রঙের দুনিয়াতেই একটা ডুব দিই। এই যে টি শার্টটা, এর রংটা ধুলে কেন চলে যায় না? প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগলেও এর উত্তরটা কিন্তু রসায়নের এক দারুণ রহস্যের দরজা খুলে দেয়। আসল ব্যাপারটা হলো রংকে কাপড়ের সুতোর সাথে শুধু লাগানো নয়, একেবারে স্থায়ীভাবে আটকে রাখা। আর এটাই ছিল বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই রং আটকে থাকার পেছনের বিজ্ঞানটা আসলে কি। দেখুন, ডাই বা রং বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু কোনো আঠা দিয়ে কাপড়ের ওপর লাগিয়ে দেওয়া জিনিস না। ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি গভীর। ডাই হচ্ছে এক ধরনের জৈব যৌগ। এর অণুগুলো এতটাই ছোট যে সেগুলো কাপড়ের সুতোর মানে ফাইবারের একেবারে ভেতরে ঢুকে যায়, ঠিক যেন একটা স্পঞ্জ যেভাবে জল শুষে নেয়। আর শুধু ঢোকেই না, ভেতরে গিয়ে রাসায়নিকভাবে আটকে যায়। ডাই আর পেন্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। পেন্ট কি করে? এটা যে কোনো কিছুর উপরে একটা প্রলেপ বা আস্তরণ তৈরি করে, তাই না? কিন্তু ডাই তা করে না। ডাই সোজা ফাইবারের ভেতরে শোষিত হয়, একেবারে তার অংশ হয়ে যায়। এই কারণেই খেয়াল করলে দেখা যায় রং করা কাপড় কিন্তু নরমই থাকে, কিন্তু কোনো কিছুতে পেন্ট করলে সেটা একটু শক্ত, খসখসে হয়ে যায়। আচ্ছা, আজকের এই সিনথেটিক রঙের যুগে আসার আগে চলুন না একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। হাজার হাজার বছর পেছনে ফিরে যাই, এমন একটা সময়ে যখন সব রং আসত সরাসরি প্রকৃতি থেকে। মানে ভাবুন একবার, গাছপালা, পোকামাকড়, এমনকি মাটি আর পাথর থেকেও রং তৈরি হতো। আর এর সাক্ষী কিন্তু স্বয়ং ইতিহাস। এই যে অজন্তার গুহার প্রাচীন চিত্রকর্মগুলো, এগুলোই তো প্রমাণ দেয় যে হাজার হাজার বছর আগেও মানুষ রং তৈরির এই কৌশলটা জানত। কিন্তু একটা বিষয় ছিল, একটা উজ্জ্বল, টেকসই রং তৈরি করা তখন ছিল অবিশ্বাস্য রকমের কঠিন আর ব্যয়বহুল একটা কাজ। উৎসগুলো ছিল অবাক করার মতো। যেমন ধরুন, নীল রংটা আসত গাছের পাতা পচিয়ে, আবার গাঢ় লাল রংটা আসত এক ধরনের পোকার শরীর থেকে বের হওয়ার রজন থেকে। ভাবা যায়? হ্যাঁ, প্রকৃতিতে রংসের ভাণ্ডার ছিল ঠিকই, কিন্তু প্রত্যেকটা রং বের করার পদ্ধতি ছিল একদম আলাদা আর ভীষণ শ্রমসাধ্য। এই প্রাকৃতিক রঙগুলোর মধ্যে একটা ছিল ভীষণ বিখ্যাত, নীল বা ইন্ডিগো। এই যে ইন্ডিগোফেরা টিংটরিয়া নামের গাছটা, এর পাতা গাঁজনি করেই তৈরি হতো সেই অসাধারণ নীল রং। আর এর কদর এতটাই বেশি ছিল যে একসময় এই রংটা ছিল শুধুই রাজা বাদশাদের আভিজাত্যের প্রতীক। তো ১৯ শতকের মাঝামাঝি পর্যন্ত গল্পটা মোটামুটি এভাবেই চলছিল। প্রকৃতিই ছিল রঙের একমাত্র উৎস। কিন্তু তারপর রসায়নের একটা ল্যাবে ঘটে গেল একটা ছোট্ট দুর্ঘটনা। আর সেই একটা ভুল রং তৈরির পুরো ইতিহাসটাকেই চিরদিনের জন্য বদলে দিল। ব্যাপারটা ছিল একটা টাইম লাইনের মতো। ১৮৫৬ সালের আগে পর্যন্ত সব রঙই ছিল প্রাকৃতিক, আর ভালো টেকসই রং পাওয়া ছিল খুবই কঠিন আর দামি। কিন্তু ১৮৫৬ সালে একটা আকস্মিক আবিষ্কার সবকিছু ওলটপালট করে দিল। এটা ছিল রঙের ইতিহাসে আক্ষরিক অর্থেই একটা বিপ্লব। এই একটা আবিষ্কার প্রাকৃতিক রঙের হাজার বছরের রাজত্বকে শেষ করে দিল আর একটা নতুন যুগের সূচনা করল। আর এই গল্পের নায়ক হলেন উইলিয়াম হেনরি পার্কিন নামের একজন ব্রিটিশ রসায়নবিদ। মজার ব্যাপার হলো তিনি কিন্তু রং বানানোর চেষ্টা করছিলেন না, তিনি আসলে ম্যালেরিয়ার ওষুধ বানানোর চেষ্টা করছিলেন। কিন্তু কাজ করতে গিয়ে ভুলবশত কয়লার আলকাতরা থেকে তৈরি করে ফেললেন এক উজ্জ্বল বেগুনি রং। এটাই ছিল পৃথিবীর প্রথম সিনথেটিক ডাই। আর কি আশ্চর্য এক আবিষ্কার! পার্কিনের এই আবিষ্কারটা ছিল যেন একটা বাঁধ ভেঙে যাওয়ার মতো। এরপর তো রসায়নবিদরা একের পর এক নতুন নতুন সিনথেটিক রং তৈরি করতে শুরু করলেন। হঠাৎ করেই যেন সবার হাতের মুঠোয় চলে এলো রঙের এক বিশাল অচিন্তনীয় ভাণ্ডার। আর এই রঙগুলো ছিল আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, অনেক সস্তা, আর বানানো ছিল অনেক সহজ। এই সিনথেটিক বিপ্লব শুধু রংকেই বদলে দেয়নি, বদলে দিয়েছিল আমাদের জীবনযাত্রাকেও। এখন আর রং শুধু অভিজাতদের জন্য রইল না, এটা পৌঁছে গেল একেবারে সাধারণ মানুষের আলমারি পর্যন্ত। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। শুধু নতুন নতুন রং তৈরি করলেই তো হবে না, তাই না? আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায়। সেই রংকে কাপড়ে টেকসই করা, মানে রংটা যেন টিকে থাকে। আর এখানেই কালার ফাস্টনেস বা রঙের স্থায়িত্বের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, এই অভিজ্ঞতাটা হয়তো অনেকেরই আছে। কিছু জামাকাপড় প্রথমবার ধোয়ার পরেই রংটা কেমন ফ্যাকাশে হয়ে যায়, তাই না? আবার অন্যগুলো দেখুন বছরের পর বছর ধরে উজ্জ্বল থাকে।
এর পেছনের কারণটাই হলো এই কালার ফাস্টনেস। একটা ভালো ডাইকে আসলে কয়েকটা পরীক্ষায় পাশ করতে হয়, যেমন ধোলায় টিকতে হবে, রোদের আলোয় রং ওঠা চলবে না, আবার ঘষাঘষিতেও রং নষ্ট হওয়া যাবে না। কিন্তু এখানে আরও একটা মজার প্যাচ আছে। সব ধরনের ডাই কিন্তু সব কাপড়ে কাজ করে না। মানে যে রংটা সুতির জন্য একদমই পারফেক্ট, সেটাই হয়তো পশমের কাপড়ে একদমই টিকবে না। তাহলে প্রশ্নটা হলো, রসায়নবিদরা কিভাবে ঠিক করেন কোন কাপড়ের জন্য কোন রংটা সঠিক হবে? এই সমস্যার সমাধান করতে গিয়েই কিন্তু আধুনিক ডাই কেমিস্ট্রির জন্ম। চলুন দেখি ব্যাপারটা কিভাবে কাজ করে। এই ব্যাপারটা অনেকটা তালা চাবির মতো, বুঝলেন? প্রত্যেকটা কাপড়ের ফাইবারের একটা নিজস্ব রাসায়নিক গঠন আছে। এটাকে আমরা ধরতে পারি একটা তালা হিসেবে। আর রসায়নবিদদের কাজ হলো ঠিক সেই তালার জন্য সঠিক চাবিটা বানানো, মানে এমন একটা ডাই তৈরি করা যা শুধু ওই নির্দিষ্ট ফাইবারের সাথেই গিয়ে একটা নিখুঁত বন্ধন তৈরি করতে পারবে। একটা উদাহরণ দিই, পশম বা সিল্কের মতো প্রাণীজ ফাইবারগুলো কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে। এগুলোর জন্য সবচেয়ে ভালো কাজ করে অ্যাসিড ডাই, কারণ একটা অ্যাসিডিক পরিবেশে এই ডাই ফাইবারের প্রোটিনের সাথে একেবারে চুম্বকের মতো লেগে যায়, একটা খুব শক্তিশালী বন্ধন তৈরি করে। আবার অন্যদিকে আছে তুলার মতো উদ্ভিজ্জ ফাইবার। এগুলোর জন্য আবার ব্যবহার হয় ডাইরেক্ট ডাই। এগুলো লাগানো খুব সোজা আর দামেও সস্তা। তবে এদের একটা সমস্যা হলো, অনেক সময় এদের রং ধোয়ার সাথে সাথে উঠে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর আজকের দিনের সবচেয়ে জনপ্রিয় সিনথেটিক ফাইবার পলিস্টারের কথা ভাবুন তো। এটা তো আসলে এক ধরনের প্লাস্টিক, তাই না? এটা জল একদমই টানে না, মানে হাইড্রোফোবিক। তাহলে একে রং করা হবে কিভাবে? এর জন্য সম্পূর্ণ আলাদা একটা পদ্ধতি লাগে। ডিসপার্স ডাই ব্যবহার করে প্রচণ্ড তাপ আর চাপে রংকে একরকম জোর করে ফাইবারের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই রাসায়নিক বিপ্লবের প্রভাব ছিল প্রচণ্ড বিশাল। মাত্র কয়েকটা দশকের মধ্যেই হাজার হাজার বছরের পুরনো প্রাকৃতিক রঙের ঐতিহ্য প্রায় হারিয়েই গেল। আর তার জায়গা নিয়ে নিল সিনথেটিক ডাই, যা টেক্সটাইল শিল্পে একছত্র আধিপত্য তৈরি করল। এটা ঠিক যে সিনথেটিক ডাই আমাদের সস্তায় উজ্জ্বল রঙের এক রামধনু উপহার দিয়েছে, কিন্তু এর মাঝে আমরা কি প্রকৃতির সেই আসল স্নিগ্ধ রঙগুলোর কথা ভুলতে বসেছি? তবে মজার ব্যাপার হলো, আজকাল পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ার সাথে সাথে সেই পুরনো প্রাকৃতিক রঙের দিকে মানুষের আগ্রহ কিন্তু আবার ফিরে আসছে, যা আমাদের ভাবার জন্য সত্যিই একটা নতুন দিক খুলে দিচ্ছে।